হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব টু বি হিরো এক্সের এপিসোড 5। গত পর্বে আমরা দেখেছিলাম যে নাইসের আসল পরিচয় সবার সামনে প্রকাশ হয়ে গেছে। সবাই জানতে পারে যে আসল নাইস মারা গেছে, আর এখন যে নাইস সেজেছে সে হলো লিন। কিন্তু পরে গড আয়ের সঙ্গে লড়াইয়ের সময় আমরা দেখি যে ধীরে ধীরে লিনের উপরেই সবাই ভরসা করতে শুরু করে এবং লিন নিজেও একটা অলৌকিক ক্ষমতা অর্জন করে। এবার এই পর্বতে আমাদের কিছু অন্য জিনিসই দেখানো হয়, অন্য কিছু ক্যারেক্টার্স। আমরা দেখতে পাই ছোট্ট একটা ছেলেকে, তার চোখের সামনে কিছু গুন্ডা তার বাবা মাকে মেরে ফেলে, তারাও তাকে মারতে উদ্যত হয়। কিন্তু ঠিক তখনই সেখানে একজন সুপার হিরো এসে হাজির হয়। সে সেই গুন্ডাদেরকে খতম করে দেয়। তারপর সে ছেলেটির কাছে এসে তার নাম জিজ্ঞাসা করে। ছেলেটি বলে তার নাম হলো ইয়ং চ্যাং। এরপর 16 বছর কেটে যায়। আমরা দেখি ইয়ং চ্যান এখন বড় হয়ে গেছে। সে তার কাকার সঙ্গে ফোনে কথা বলছে আর তার পছন্দের মেয়ে, যাকে আমরা বলতে পারি যে ওর ক্রাশ, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এখানে আমরা জানতে পারি যে ইসোল অর্থাৎ সেই সুপার হিরো যে আগে এই বাচ্চা ছেলেটাকে বাঁচিয়েছিল, সে 34 বছরেও কাউকে তার মুখ দেখায়নি, মানে সে সবসময় মুখোশ পরে থাকে। এবার দেখা যায় যে ইয়ং চাং সে মেয়ের কাছে পৌঁছে যায়, আর তাকে দেখা মাত্রই সে পুরোপুরি হুঁশ হারিয়ে ফেলে। সে মেয়েটির সামনে গিয়ে বারবার চেষ্টা করে তাকে জিজ্ঞাসা করতে যে সে কি তার সঙ্গে কনসার্টে যাবে কিনা, কিন্তু চাইলেও সে সেই কথাটা বলতে পারে না, সে এতটাই লজ্জা পেয়ে থাকে। ঠিক তখনই আরেকটা ছেলে সেখানে এসে হাজির হয়। তাকে দেখা মাত্রই ইয়ং একটা অজুহাত দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা তাকে তার কাকার সঙ্গে দেখতে পাই, যে তাকে ইসলের 34তম বার্ষিকী উপলক্ষে তার পারফরমেন্স নিয়ে কথা বলছিল। সেখানে অনেকগুলো বাচ্চাকে দেখা যায়। কিছুক্ষণ পরে ইয়ং চাং পারফর্ম করার জন্য তৈরি হয় এবং স্টেজে প্রবেশ করে। সেখানে একটা জাজও ছিল, যিনি সম্ভবত তার পারফরমেন্সের জন্য স্কোর দিচ্ছিলেন। আর পারফরমেন্স শেষ হলে ইয়ংয়ের কাকা সব বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন তাদের এটা পছন্দ হয়েছে কিনা। সবাই হ্যাঁ বলে, কিন্তু তাদের মধ্যে একটি বাচ্চা না বলে, কারণ গত 5 বছর ধরে ইয়ং এই একই জিনিস করে আসছে যেগুলো ইসল করে। আর এটা দেখে জজও তার স্কোর কমিয়ে দেয়। সবাই চলে যাওয়ার পর সেই বাচ্চাটি ইয়ংয়ের ছবি তুলে নেয়। ইয়ং তাকে জিজ্ঞাসা করে, তুই তো আমাকে বললি যে আমাকে তোর পছন্দ হয়নি, তাহলে আমার ছবি তুলছিস কেন? তখন বাচ্চাটি তাকে দেখায় ইসলের পোশাক পরা বিভিন্ন লোকেদের ছবি, যাদের সঙ্গে ছিল লাইট এফেক্ট, আরও অনেক রকমের ভিজুয়াল এফেক্ট। সে ইয়ংকে বলে সেও যেন ঠিক এভাবেই নিজেকে তৈরি করে। ঠিক তখনই সেখানে সেই বাচ্চা ছেলেটির দিদি এসে হাজির হয়, আর সে আর কেউ নয়, সেই মেয়েটি যাকে ইয়ং পছন্দ করত। তাকে দেখা মাত্রই ইয়ং তার হিরো মাস্কটা আবার পরে ফেলে, কিন্তু তারপর মেয়েটি নিজেই তার কাছে আসে আর তাকে একান্তে দেখা করতে বলে। ইয়ং প্রথমে খুবই অবাক হয়ে যায়। পরে যখন ইয়ং তার কাকার সঙ্গে দেখা করে, তার কাকা বলেন যে এটা একটা ডেটের প্রস্তাব। কিন্তু ইয়ং খুব একটা খুশি হয় না, কারণ সে ভাবে যে মেয়েটি হয়তো ইসলকে ডেটে রেখেছে, তাকে নয়। তবে তার কাকা তাকে সব সত্যি বলে দেওয়ার পরামর্শ দেন। এমন সময় সেখানে দুজন লোক আসে যারা ইয়ং এর কাকার কাছে ডেলিভারির জন্য টাকা দাবি করে, কিন্তু তার কাকা তাদেরকে টাকা দেন না, কারণ তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আর শেষ পর্যন্ত তার কাকা ইয়ং চাংকেই ডেলিভারি বয় বানিয়ে দেয়। এরপর দেখা যায় যে ইয়ং ডেলিভারি করছে আর রাতে নিজের জন্য গ্যাজেট তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সেগুলো কাজ করছে না। সে মনে মনেই ভাবে তার বাবা মা মারা যাওয়ার পর থেকে তার ট্রাস্ট ভ্যালু শূন্য, তাহলে সে কিভাবে ইসরায়েলের মতো সুপার হিরো হবে। দৃশ্য বদলায় আর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই, যখন সেই মেয়েটি ইয়ংয়ের সঙ্গে দেখা করতে আসে। সে ইয়ংকে তার ভাইয়ের জন্য সাহায্য করতে বলে তার ভাই খুবই একা, আর সে ইয়ংকে দেখে খুবই খুশি হয়েছিল, তাই থেকে তার সঙ্গে থাকতে হবে আর কথা বলতে হবে। এমনকি সে এর জন্য টাকা দেওয়ার প্রস্তাবও দেয়। এটা শুনে ইয়ং কিছুই বলতে পারে না। আর কিছুক্ষণ পরই দেখা যায় যে সে সেই বাচ্চাটির সামনে। প্রথমে বাচ্চাটির কোনো আগ্রহই ছিল না, কিন্তু যখন সে জানতে পারে যে ইয়ং ইসলের 34তম বার্ষিকীতে অংশগ্রহণ করছে, সে খুবই উত্তেজিত হয়ে ওঠে। এরপর তারা দুজনেই সেই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করে। কিছুক্ষণ পরে ইয়ং জানতে পারে যে সেই বাচ্চাটি জানে যে ইয়ং তার দিদিকে পছন্দ করে, তাই সে কোনো রকমে এখন তার মুখ বন্ধ করে রাখে। এরপরে ইয়ং তার কস্টিউমকে আরও উন্নত করার চেষ্টা করে। তাদের মধ্যে ধীরে ধীরে একটা ভালো বন্ধন তৈরি হয়। অবশেষে সেই মুহূর্ত আসে যার জন্য এত প্রস্তুতি চলছিল। সেখানে আমরা আরও অনেক ইসল সেজে আসা লোককে দেখতে পাই। একে একে জাজদের দেখানো হয়। তাদের মধ্যে একজন জাজ ছিল ইয়ংয়ের স্কুলের বন্ধু। প্রতিযোগিতা শুরু হয়, আর শেষে যখন টপ 3 ঘোষণা করা হয়, ইয়ং চ্যাংও সেই তালিকাতে জায়গা করে নেয়।
কিন্তু তার জিরো ট্রাস্ট ভ্যালুর কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। এতে সে খুবই দুঃখ পায়। অন্যদিকে এটা দেখে মেয়েটি আর তার ভাইও খুবই দুঃখিত হয়। একে একে সব ইসলরা বাইরে বেরিয়ে আসতে থাকে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ইয়ংও বাইরে আসে আর সে তাদের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ঠিক তখনই সে সেই ছেলেটিকে দেখে যাকে পর্বের শুরুতেও আমরা দেখেছিলাম। তাকে দেখে সে খুবই দুঃখিত হয়ে যায় আর অন্য ইসলদের সঙ্গেই এগিয়ে চলে যায়। বাচ্চাটি তাকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু এত লোকের ভিড়ে সে তাকে খুঁজে পায় না। দৃশ্য বদলায়। অন্যদিকে আমরা সেই দুজন ড্রাইভারকে দেখতে পাই। তাদের গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। তারা খুবই রেগে যায়। ঠিক তখনই তাদের কাছে একটা ফোন আসে। কোনো অজানা ব্যক্তির কণ্ঠে কেউ তাদের একজনকে ডেলিভারি করার কথা বলে। বিনিময়ে সে এত টাকা দেবে যে তাদের সারা জীবন সেই টাকা খরচ করেও শেষ হবে না। এটা শুনে তারা খুবই অবাক হয়। এদিকে আমরা দেখি ইয়ং বাড়ি ফিরছে। হঠাৎই ইয়ং চ্যাংয়ের সামনে শিয়াং মানে সেই মেয়েটি এসে হাজির হয়। সে ইয়ংকে লাকি শাইনে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে এবং বলে যে ওই অন্য ছেলেটি সেখানে যাওয়ার কথা বলেছিল, কারণ তার কাছে কিছু এক্সট্রা টিকিট আছে। আর এটা শুনে ইয়ং এর খুবই খারাপ লাগে। সে মন খারাপ করে বলে সে লাকি শাইনে যেতে ইচ্ছুক নয়। তারপর খুবই দুঃখ নিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। পরে দেখা যায় যে ইয়ং এক জায়গায় বসে আছে। ঠিক তখনই সেই বাচ্চাটি সেখানে এসে তাকে বলে, তাহলে তুমি কালকের 34তম বার্ষিকীতে যাচ্ছ না? ইয়ং বলে, না, এর কোনো লাভ নেই, আমি কখনোই ঈশ্বরের মতো হতে পারবো না। এটা শুনে বাচ্চাটিরও খারাপ লাগে। সে এগিয়ে যেতে যেতে বলে, ঠিক আছে, যদি তুমি এমনই বলো তাহলে আমার মনে হয় তোমার আসল পরিচয় লুকিয়ে রাখার কোনো দরকার নেই। ইয়ং তাকে থামাতে তার পিছু পিছু যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই দুজন গুন্ডা এসে ইয়ংকে প্রথমে মারধর করে এবং সেই বাচ্চাটিকে তুলে নিয়ে যায়। এদিকে ইয়ং চ্যাং কোনোভাবে উঠে দাঁড়ায় এবং সাইকেল নিয়ে তাদের পিছু ধাওয়া করে। সে অনেক দূর পর্যন্ত তাদের পেছনে ছোটে আর ট্রাফিকের মধ্যে দিয়ে কোনো রকমে এগিয়ে যায়, কিন্তু এক জায়গায় এসে সে হঠাৎই পড়ে যায়। এর ফলে গুন্ডারা অনেকটা এগিয়ে যায়, তবুও ইয়ং হাল ছাড়ে না। সে সাইকেল সহ লাফ দিয়ে তাদের গাড়ির ওপরে পড়ে, কিন্তু এর জন্য গাড়িটি এবং সে নিজেও অনেক দূরে গিয়ে পড়ে। অন্যদিকে 34তম বার্ষিকীতে আসল ঈশ্বরকে স্টেজে ডাকা হয়। এদিকে ইয়ং চ্যাং সেই বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করছে। সে বাচ্চাটিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই পেছন থেকে গুন্ডারা তার মাথায় আঘাত করে। তার মাথা থেকে প্রচুর রক্ত বেরোতে শুরু করে। ইসল এদিকে স্টেজে এসে বক্তৃতা শুরু করে। সে বলে কেন সে এতদিন ধরে তার মুখোশ খোলেনি, কারণ এই মুখোশটি তার আশার প্রতীক। এদিকে গুন্ডারা ইয়ংকে প্রচুর মারধর করছে। বাচ্চাটি এসব দেখছে। ঠিক তখনই যখন তারা ইয়ংকে মেরে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসে, ইয়ং হঠাৎই তার 2 হাত দিয়ে তাদেরকে ধরে এবং জোরালো ইলেকট্রিক শক দেয়। বাচ্চাটি এটা দেখে খুবই অবাক হয়, কিন্তু কিছুক্ষণ পরেই গুন্ডারা আবার তাকে আরও ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। এদিকে অন্য লোকজন এ সমস্ত দেখছিল এবং পুলিশকে ডাকার চেষ্টা করছিল। ঠিক তখনই যখন গুন্ডারা ইয়ংকে পুরোপুরি শেষ করেই ফেলবে, বাচ্চাটি তার ট্রাস্ট ইয়ংয়ের উপর স্থানান্তর করে। এর ফলে ইয়ংয়ের ট্রাস্ট ভ্যালু যেটা ছিল 0 সেটা 1-এ পৌঁছে যায় আর অবশেষে ইয়ংয়ের মধ্যে অলৌকিক ক্ষমতা জেগে ওঠে। সে উঠে দাঁড়ায় এবং গুন্ডাদের সঙ্গে হাতাহাতি লড়াই শুরু করে। সেই বাচ্চাটি যাকে সবাই অনাথ বলে তাচ্ছিল্য করত, তার মধ্যেই এখন খারাপের বিরুদ্ধে লড়াই করার শক্তি জেগে উঠেছে। যতবার গুন্ডারা তাকে মারতে আসে, ইয়ং তার থেকেও বেশি জোরে তাদেরকে মারতে থাকে। তার শরীরে যেন ইলেকট্রিক স্পার্ক জ্বলে ওঠে। এই নতুন শক্তির জোরে সে দুজন গুন্ডাকে পুরোপুরি হারিয়ে দেয়। এরপর ইয়ং তার হাতের দিকে তাকায় যেখানে 1 লেখা রয়েছে। ঠিক তখনই বাচ্চাটি এসে তাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, তুমি করে দেখিয়েছ, এটা আমার দেখা সবচেয়ে অসাধারণ পারফরমেন্স। আর কিছুক্ষণ পরেই আমরা তাদেরকে পুলিশের গাড়িতে দেখি। ইয়ং চ্যাংয়ের অবস্থা খুবই খারাপ। আর এরপরেই এখানে শিয়াং আসে। সে ইয়ংকে ধন্যবাদ জানায়। সে তার আরও সাহায্য করতে চায়, কিন্তু ইয়ং সেখানে থামে না। সে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন শিয়াং বলে, একবার অন্তত বলো আমি তোমাকে কি বলে ডাকবো। ইয়ং ঠিক তখনই তার মুখোশ খুলতে যায়, কিন্তু ঠিক তখনই সেই ছেলেটি যাকে পর্বের শুরুতে দেখা গিয়েছিল সে সেখানে এসে পড়ে। তাকে দেখে ইয়ং এগিয়ে যেতে থাকে, কিন্তু সেই ছেলেটি তাকে থামিয়ে বলে, একটু দাঁড়াও, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি ইয়ং চাং। আর এটা শুনে ইয়ং চাং এবং শিয়াং দুজনেই অবাক হয়ে যায়। আর এখানেই শেষ হয় এপিসোড 5। এটা আমাদেরকে কোনো একটা সাইড স্টোরি দেখানো গেল, যেখানকার ক্যারেক্টারগুলোর সঙ্গে আসল ক্যারেক্টার মানে আমাদের নাইসের কোনো না কোনো সম্পর্ক পরবর্তী এপিসোডগুলোতে থাকবে, যেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।